এবছর এপ্রিল মে মাসে বঙ্গে যা গরম পড়েছে তাতে দুটো দিন পাহাড়ে না কাটিয়ে এলেই না। ভাবছিলাম কোথায় যাওয়া যায়। একদিকে দার্জিলিং বা অফবিট লামাহাটা, তিনচুলে বা সিকিম, কালিম্পংও যাওয়া যেতে পারে, কিন্তু সব জায়গাতেই দেখলাম একটা বৃষ্টির সম্ভাবনা। তাই ঠিক করলাম এবার সিকিমের, পশ্চিম সিকিমের পেলিংয়ে যাব, কিন্তু যাওয়ার প্ল্যান সেভাবে হয়ে ওঠেনি। পেলিং পশ্চিম সিকিমে অবস্থিত। পেলিংকে ঘিরে সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র। তাই এবছর আমরা ঠিক করলাম পেলিংয়ে যাব। পেলিংয়ের উচ্চতাও দার্জিলিংয়ের কাছাকাছি, ফলে খানিকটা ঠান্ডার আবহাওয়ার অনুভব পাওয়া যাবে, এরকমই ভাবনা নিয়ে সিকিমের প্ল্যান হলো। কিন্তু ট্রেনে টিকিট নাই, তাই বাসেই ঠিক হলো যাব। বাসে করে রওনা দিলাম। ভাগীরথী নদীর উপরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু অতিক্রম করে আমাদের বাস এগিয়ে চলল। গঙ্গার জল অনেকটা কমে এসেছে, তবে সামনেই বর্ষা নামবে, গঙ্গা আবার তার যৌবন ফিরে পাবে। আমাদের বাস এগিয়ে যেতে শুরু করলো। এখন বাসে যেহেতু স্লিপার ক্লাসও পাওয়া যায় এবং এসি বাসও যথেষ্ট পরিমাণে আছে, সংখ্যায় আছে, ফলে ট্রেন না পেলে বাসে যাওয়াটা খুব একটা অসুবিধাজনক নয়। আমার বাসে যেতে ভালোই লাগে। সারা রাত ধরে বাস চলল শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের গন্তব্যস্থল প্রথমে তেনজিং নোরকে বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা পেলিং যাওয়ার শেয়ার গাড়িতে আমরা পেলিং যাব, এটা ঠিক হলো। কিন্তু সরাসরি পেলিংয়ের গাড়ি পাওয়া গেল না, তাই প্রথমে আমরা শেয়ার গাড়িতে জোরথাং গেলাম। শেয়ার গাড়িতে জোরথাং মাথা পিছু ভাড়া 350 টাকা। আমরা 3 জন ছিলাম, কিন্তু যাওয়ার সুবিধার জন্য আমরা মোট 4টে সিটের টিকিট 1400 টাকা দিয়ে নিলাম। 6:30 নাগাদ আমাদের গাড়ি রওনা দিল। 2.5 ঘন্টার রাস্তা। ড্রাইভার বলল 9টার মধ্যে জোরথাংয়ে পৌঁছে যাওয়া যাবে। জোরথাং থেকে পেলিংয়ের গাড়ি সহজেই পাওয়া যায়। আমরা রওনা দিলাম জোরথাংয়ের উদ্দেশ্যে। আমাদের গাড়ি শিলিগুড়ি থেকে NH10 ধরে সামনের দিকে এগিয়ে চলতে লাগলো। শিলিগুড়ি পেরিয়ে আমরা প্রবেশ করলাম ডুয়ার্সের জঙ্গলে। ডান দিকে বাঁ দিকে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা আছে, হাতির চলাচলের করিডর। দারুণ রাস্তা। এই 82 কিলোমিটার রাস্তা অদ্ভুত সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। কপাল ভালো থাকলে ময়ূর, হাতি বা হরিণও দেখা মিলতে পারে। একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে পরে সাফারি। কেউ যদি শিলিগুড়ি সকালের দিকে এসে পৌঁছান এবং মনে করেন যে পাহাড়ে ওঠার গাড়ি একটু পরে ধরব, তবে দিনের দিন বা ফেরার দিন সাফারিটা করে নিতে পারেন। আমাদের গাড়ি এগিয়ে চলল NH10 ধরে। প্রথম গন্তব্যস্থল সেবক ব্রিজ। তিস্তা নদীকে ডান হাতে রেখে তিস্তা নদীর ধার দিয়েই আমাদের গাড়ি এগিয়ে চলতে লাগলো। দূরে হিমালয়ের উঁচু পাহাড় দেখা যাচ্ছে, বাঁদিকে জঙ্গল। আমাদের গাড়ি পাহাড়ে ধীরে ধীরে চড়তে শুরু করেছে।
এবং সমতলের যে ভূপ্রকৃতি, যে জঙ্গল দেখলাম, সেটা এখন সেই দৃশ্য অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা তিস্তা নদীর সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি। ওই দূরে পাহাড়, ওই পাহাড়েই আমরা যাব। আমাদের শেয়ারের গাড়ির ড্রাইভার এক মনে চালাচ্ছে, আর ডান দিকে তিস্তা নদী। তিস্তা নদীতে সূর্যের আলো পড়ে অপরূপ ছটা সৃষ্টি হয়েছে। সত্যি মনটা হাঁপিয়ে উঠেছিল, এখন যেন মনটা মনে হচ্ছে বাঁধন ছাড়া হয়েছে। তিস্তা নদীর উপর অনেকগুলো ড্যাম আছে, হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে। আমরা একে একে সেসবগুলোকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করলাম, তিস্তার ধারে ধারে, তিস্তার সঙ্গে সঙ্গে। সংখ্যায় যদি বেশ কয়েকজন হয় তাহলে বড় গাড়ি নিজেদের মতন করে নিয়ে যাওয়া যায়, ছোট গাড়িও যাওয়া যায়। ছোট গাড়ি ভাড়া করে গেলে পেলিং পর্যন্ত অফ সিজনে 3,500 থেকে 4,000, কিন্তু এখন যেহেতু সিজন চলছে অনেক ভাড়া পায়। সামনেই করোনেশন ব্রিজ পার করে গেলে, ক্রস করে গেলে জলপাইগুড়িতে যাওয়া যায়। আমরা করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে তিস্তার ধার দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল জোরথাং। আমাদের এই গোটা রাস্তাটাই কখনো তিস্তা, কখনো রঙ্গিত, এই নদীর কিনারে কিনারে যাবে। পাহাড়ের বেশিরভাগ রাস্তায় কিন্তু নদীর পাশ দিয়েই হয়। গাড়ি চলছে আর আমরা মন্ত্রমুগ্ধের মতন রাস্তার দুপাশের যে শোভা, সেই শোভা দিচ্ছি। আসলে পাহাড় ভ্রমণের এইটাই আসল মজা, যে রাস্তার সৌন্দর্য, এইটাই আসল, এটাকে উপভোগ করতে হয়। শালের জঙ্গল, পাহাড়ি রাস্তা, পাশেই তিস্তা নদী। যত সামনে এগিয়ে যাচ্ছি তিস্তা নদী তত নিচে নেমে যাচ্ছে, অর্থাৎ তিস্তা নদী থেকে আমাদের রাস্তার উচ্চতা ক্রমশ বাড়ছে। এখন তিস্তা নদী অনেকটাই গভীরে। তিস্তাতে এখন প্রচুর জল। আসলে 2-1 দিন আগেই বৃষ্টি হয়েছিল, ফলে তিস্তা অনেকটাই ভর্তি হয়ে এসেছে। আমরা এইভাবেই তিস্তা বাজার পর্যন্ত যাব, সেখানটায় তিস্তা নদীকে প্রথমবার ক্রস করব। আবার একটু এগিয়ে গিয়ে তিস্তা বাজারের কাছেই পেরিয়ে আরেকবার ক্রস করব, করে মেলি নয়াবাজার রোড ধরে আমরা জোরথাংয়ের দিকে যাব। আগে একবার ব্রিজ ক্রস করেছি, করে তিস্তার পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে এসেছি। এখন আমরা তিস্তার পশ্চিম পাড় দিয়ে খানিকটা রাস্তা যাব, গিয়ে আবার ব্রিজ ক্রস করব, করে পূর্ব পাড়ে যাব। অপরূপ সুন্দর তিস্তা, কত জল, বর্ষার জল, ফলে জল ঘোলা। শীতকালে এলে যেমন স্বচ্ছ জল দেখা যায়, এখন সেরকমটা না। আমাদের সঙ্গে সঙ্গে আরো অনেক গাড়ি যাচ্ছে, কারো গন্তব্যস্থল কালিম্পং,
কারো বা গ্যাংটক। আমাদের গন্তব্যস্থল পেলিং, আপাতত জোরথাং থেকে আমরা পেলিংয়ের গাড়ি ধরব। এই যে এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে আমরা ব্রিজে উঠলাম। তিস্তা নদীকে আমরা ক্রস করছি। একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম, আর সেই ফাঁকে আমি তিস্তার অপরূপ সৌন্দর্য সেটাকে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানটায় যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারা এই তিস্তা বাজারের কাছে বা আরেকটু উপরে রংপুরে গিয়ে রিভার র্যাফটিং বা কায়াকিং করতে পারে। তবে এখন যা জল, সাঁতার না জানলে রিস্ক হয়ে যাবে। তিস্তা তার আপন গতিতে, মোহময়ী গতিতে বয়ে চলেছে। আমাদের সঙ্গে যে গল্পে, কবিতায় যে তিস্তার বর্ণনা শুনছিলাম, যারা দেখছেন এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী যে ভিডিও সেটার নোটিফিকেশান আপনার কাছে সবার আগেই আসে। আমাদের এই পেলিং ভ্রমণের যে পর্বটা, সেটাকে মোট 3 ভাগে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরব। তার কারণ রাস্তার কাহিনী অনেক, একসঙ্গে করতে গেলে সেটা অনেক বড় হয়ে যাবে। আবার এডিট করতে গিয়ে কাটছাট করলেও অনেক সুন্দর মুহূর্ত বাদ চলে যাবে। জোরথাঙে পৌঁছে যেটা শুনলাম যে ওখান থেকে সরাসরি পেলিংয়ের গাড়ি এই মুহূর্তে নেই, ফলে আমাদেরকে গেজিং পর্যন্ত পৌঁছাতে হবে। গেজিং থেকে আরও 9 কিলোমিটার দূরে পেলিং। গেজিংয়ে ট্যাক্সি সার্ভিস আছে, ছোট গাড়ি আছে, সেখান থেকে ছোট গাড়িতে করে আমরা পেলিং যাব। ফলে আমরা চটপট গেজিং গাড়িগামী যে শেয়ার গাড়ি তাতে উঠে পড়লাম। এখানে ভাড়া খুব কম। এখানটায় পাহাড়ি রাস্তার ধারে নিজের যদি এরকম একটা বাড়ি থাকতো ছোট্ট, তাহলে কত সুন্দর হতো। এরকম মনে হয় না আপনাদের? আমরা অবশেষে গেজিং পৌঁছালাম। এটা গেজিংয়ের ট্যাক্সি স্ট্যান্ড। গেজিং থেকে পেলিং 9.5 কিলোমিটার রাস্তা। এখানে ট্যাক্সি স্ট্যান্ডে সহজেই ট্যাক্সি পাওয়া যায়। আমাদের সঙ্গে ট্যাক্সি ভাড়া নিল 300 টাকা। অ্যাকচুয়ালি ভাড়া 270, কিন্তু হোটেল পর্যন্ত পৌঁছে দেবে এই শর্তে সামান্য কিছু বেশি নিল। এখানের যারা ট্যাক্সি ড্রাইভার সিকিমের, তারা ভীষণই ভালো। আমি যে ভদ্রলোকের সঙ্গে গেজিং থেকে পেলিং গিয়েছিলাম তাকেই সাইট সিনের ব্যাপারটা বলেছিলাম। সে বলেছিল যে পয়েন্টগুলো একদিনে করা যায়, অর্থাৎ লোয়ার পেলিংয়ের যে অংশগুলো, খেচিপুরি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, পেমিয়াংসি মনস্ট্রি, গ্লাস ব্রিজ,
হেলিপ্যাড, বার্ড স্যাংচুয়ারি, সেগুলো করতে 3,000 টাকা নেবে। এবং আমি হোটেলে গিয়ে দেখলাম যে ওখানটায় বিভিন্ন এজেন্ট যারা আছে তারা যেহেতু পর্যটক অত্যন্ত বেশি, ফলে নিজের খেয়াল খুশি মতন ভাড়া বলছে এবং গাড়ি যে পাওয়া যাবে তার নিশ্চয়তাও নেই। ফলে আমি ফোন নাম্বার নিয়ে রেখেছিলাম এই ভদ্রলোকের। আমি ওনাকেই কনফার্ম করি। অবশ্য উনি নিজে আসতে পারেননি, তার পরিবর্তে যাকে পাঠিয়েছিলেন তিনি অত্যন্ত ভদ্রলোক। গেজিং থেকে পেলিংয়ের রাস্তাটা খুব খারাপ, অর্থাৎ গেজিং থেকে পেলিংয়ের হাইট অনেকটাই বেশি। এই জায়গাটা বার্ড স্যাংচুয়ারি, এর ভেতর দিকে গেলে পুরনো সিকিম রাজধানীর যে রাজপ্রাসাদ তার ভগ্নাবশেষ এখানে আছে। সেটা পেমিয়াংসি মনস্ট্রি থেকেও দেখা যায়, রুইন্স বলে জায়গাটাকে। আর এখানে যেতে গেলে, ভেতর দিয়ে যেতে গেলে যে পাইনের ফরেস্ট ভেতর দিয়ে হেঁটে যেতে হয়, সেই রকম ফরেস্ট ওই লামাহাটাতে আছে। ফলে এখানে এলে সেই অনুভবটাও সহজে করা যাবে। যাই হোক, আমরা পেলিং পৌঁছালাম। এটা হচ্ছে হোটেল থেকে আমাদের বাইরের ভিউ। ওই বাঁ দিকটায় কাঞ্চনজঙ্ঘা, ডান দিকটায় সূর্যোদয় হবে। আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম গোটা পেলিংটা এক্সপ্লোর করার জন্য। প্রথমে আমাদের গন্তব্যস্থল লোয়ার পেলিংয়ের নিচের অংশের দিকে যাচ্ছি আমরা, যেখান থেকে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখা যাবে। এর আগেও আমি কাঞ্চনজঙ্ঘা এসেছিলাম 2001 সালে, শীতের সময় ছিল, ওয়েদার ভীষণই ক্লিয়ার ছিল। হোটেলের ঘর থেকেই গোটা কাঞ্চনজঙ্ঘা ভোরবেলায় নিজেকে মেলে ধরেছিল। আমরা এখন পেলিংয়ের রাস্তায় হাঁটছি, এটা লোয়ার পেলিং। এর উল্টো দিকটাতেই কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘার যে রূপ পরিবর্তন হয় সেটা দেখেছিলাম, অনেকগুলো কালার চেঞ্জ হয়। এর আগে নেপালেও দেখেছি আমরা অন্নপূর্ণাতে, আপনারা দেখবেন। আমি কমেন্ট বক্সে দিয়ে দেব, ডেসক্রিপশানে দিয়ে দেব নেপালের সারাংকটের সূর্যোদয়, অপরূপ সৌন্দর্য। নেপালে একবার অবশ্যই যাবেন জীবনে যারা দেখছেন। এত সুন্দর হিমালয় অন্য কোথাও থেকে আমি আজ পর্যন্ত দেখিনি। পেলিংয়েও দারুণ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, 7টা রং হয় পরপর ওই সোজা দেখা যায়, কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকতে হবে। সেখান থেকে আমরা ঠিক করলাম যে পেলিংয়ের যে চৌরাস্তা, যেখানটায় পেলিং শহরের মূল জায়গা, সেই দিকটায় আমরা এবার উঠে যাচ্ছি। এই দিকটা একটু জনবসতি কম, হোটেলের সংখ্যাও কম এবং চমৎকার ভিউ দেখা যায় আমাদের হোটেলের যে বাইরে ব্যালকনি, তার উল্টো দিক থেকেই চমৎকার ভিউ, দারুণ। এই যে পাহাড়, ওই পাহাড়ের ওই উপরে কুয়াশায় ঢেকে আছে কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ি শহরে গেলে গাড়িতে করে সাইট সিইং একটা জিনিস, আর সেই পাহাড়ি হিল স্টেশনটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করাটাও একটা দারুণ অভিজ্ঞতা। আপনারা যারা পাহাড়ে আসবেন ভাবছেন, একটা বিকাল অন্তত রেখে দেবেন অবশ্যই, যাতে করে এই শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায়। আমরা আপার পেলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। রাস্তা চলার সময় একটু খেয়াল রাখবেন, কারণ এই রাস্তাগুলো একটু ছোট, সরু পাহাড়ি রাস্তা শুরু হয় এবং যেহেতু এটা সিজন, পিক সিজন, প্রচুর গাড়ি চলাচল করছে। পেলিংয়ে কিন্তু এখন যা কথা বললাম ওখানকার স্থানীয় মানুষদের সঙ্গে, হোটেলের যারা ওনার তাদের সঙ্গে, জলের ভীষণ কষ্ট। গাড়িতে করে জল নিচ থেকে আসছে। এই সামনে উঠেই, ডান দিকেই একটু উঠেই পেলিংয়ে চৌরাস্তার বাঁ দিকে ওই যে দূরে লাল রঙের যে ইয়েটা দেখছেন, একটা
বোর্ড দেখছেন, ওখানে পরপর কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে। আমরা ঠিক করেছি আগামীকাল আমরা সাইট সিন করতে করতে আমরা যখন লাঞ্চের জন্য আসব সেখানটা ওখানে খাবো। এই সোজা উপরে রাস্তাটা চলে গেল গ্লাস ব্রিজ আর হেলিপ্যাডের দিকে, পিছনের রাস্তা গেজিংয়ের দিকে, আর নিচে নেমে আমরা যেখান থেকে উঠে এলাম ওই দিক দিয়ে হচ্ছে সাইট সিন আমরা আগামীকাল করব। কাঞ্চনজঙ্ঘা ফলস, খেচিপুরি লেক, দারাপ ভ্যালি, এই জায়গাগুলো। সঙ্গে অবশ্যই থাকবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। গ্যাংটক যেমন একটা আধুনিক শহর, পেলিং খানিকটা আনটাচড জায়গা, যদিও এখন প্রচুর পরিমাণে পর্যটক আসে। আমরা আস্তে আস্তে হেলিপ্যাডের দিকটায় যাচ্ছি, ডান দিকটায় অনেকটা ফাঁকা জায়গা, এরও ওপরে হেলিপ্যাড। এখানটায় কিছু হোটেল আছে, খানিকটা ফাঁকা জায়গা, এখানটায় ছেলেরা ফুটবল খেলে, খেলাধুলা করে। এবং আজকের ওয়েদার ঠান্ডা খুব একটা নেই, একদমই নেই বলবো, কিন্তু গরমও সেই অর্থে নেই। দেখা যাক আগামীকাল কেমন ওয়েদার আমরা পাই। চারিদিকে হোটেল, রেস্টুরেন্ট প্রভৃতি, খোলা জায়গা খানিকটা, আর ওই বাঁদিকে পাইনের গাছ বড় বড়। এখানটা একটা বেঞ্চ আছে, ফেরার সময় একটুখানি বসবো। ডান দিকে ঘুরে খানিকটা এগিয়ে গিয়েই হেলিপ্যাড এবং গ্লাস ব্রিজের রাস্তা। দেখা যাক পায়ে হেঁটে যাওয়া যায় কিনা, যদি সম্ভব হয় তবে পায়ে হেঁটেই অন্ততপক্ষে গ্লাস ব্রিজটা যাব। এখন অবশ্য সন্ধেও হয়ে এসেছে, 4টের সময় থেকে গ্লাস ব্রিজের টিকিট দেওয়া কিন্তু বন্ধ হয়ে যায়। পেলিংয়ের যত সাইট সিনই আছে, সাইট সিনের যে জায়গা আছে, সমস্ত জায়গায় কিন্তু 4টের পরে আর কাউকে টিকিট দেওয়া হয় না, এবং 4:30 পর থেকে সবাইকে নামিয়ে আনা হয়। মানে 4:30 হচ্ছে লাস্ট টাইম। ফলে যখন সাইট সিনটা করবেন সবাই, তখন সময়ের দিকে অবশ্যই নজর রাখবেন। ছবি তুলতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়, ফলে কিছু জায়গা আর দেখা হয়ে ওঠে না। আবার একই জায়গায় যে বারবার যাওয়া সেটাও হয় না। আমরা দুদিনে পেলিংয়ে সাইট সিন করব। প্রথম দিনে লোয়ার পেলিং করব, পরের দিন আমরা যাব ডেনথাং ভ্যালি এবং সিনসোর ব্রিজ। এই সিনসোর ব্রিজ আপনাদের বলে রাখি, এই ডান দিকটা ফাঁকা জায়গা যেটা বলছিলাম, এখানটায় ফুটবল খেলার মাঠ আছে। আপনারা বাইচুং ভুটিয়ার নাম জানেন, বাইচুং ভুটিয়া গ্যাংটকে বাড়ি, আমাদের ভারতবর্ষের বিখ্যাত প্লেয়ার বাইচুং ভুটিয়া। বাঁ দিকটায় পাই, দূরে পাহাড়, ডান দিকে খানিকটা খোলা জায়গা, আর উপরে উঠে গেলে হেলিপ্যাড। আকাশে খানিক মেঘ আছে, খানিক কুয়াশা আছে, পাইনের বন, অহরহ গাড়ি চলছে। এই গাড়িগুলো সম্ভবত গ্লাস ব্রিজ বা হেলিপ্যাড থেকে নেমে আসছে। এখন আর ওখানে যাওয়ার সময় নেই। এখানে কয়েকটা বেঞ্চ আছে বসার মতন, সময় কাটানোর মতন। তার পাহাড়ি কুকুরগুলো ভারী সুন্দর। গতবার নেপালে গেছিলাম, সেখানে
আমরা ছিলাম নাগরকোটে। সেখানে যে হোটেল, সেই হোটেলের মালিকের একটা কুকুর ছিল টিবেটিয়ান ম্যাস্টিফ। ইউটিউব দেখলে আপনারা দেখতে পাবেন যে ভয়ঙ্কর কুকুরের মধ্যে টিবেটিয়ান ম্যাস্টিফ সবার উপরে, সে দেখতেই অন্যরকম। তো যথেষ্ট ভয়ে ভয়ে ছিলাম। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আমরা হেলিপ্যাডের রাস্তায় যাচ্ছি, কিন্তু যা শুনলাম যে হেলিপ্যাড এখান থেকে আরও 3-4 কিলোমিটার অনেকটা চড়াই উঠতে হবে। ফলে হেলিপ্যাড পর্যন্ত পৌঁছানো বা গ্লাস ব্রিজ পর্যন্ত পৌঁছানোর যে ইচ্ছা, সেটাকে স্থগিত রেখে আমরা আস্তে আস্তে ফেরার রাস্তা ধরছি। হোটেলে গিয়ে একটু বিশ্রাম নেব, আবার একটু সন্ধ্যেবেলায় বেরোবো, একটু চা কফি খাবো। Subscribe now and press the bell icon. Never miss an update.